সাকিবের জায়গাটা পূরণ করা এত ইজি না। তো সাকিব বলতেছে, "তুই এটা কি করলি? বয়স্ক লোকটাকে তুই ভয় পাওয়ায় দিলি?" এইটা নিয়ে প্রায় অনেকক্ষণ ধরে হাসাহাসি চলতেছিল আমাদের ভেতরে। আসলে ও টোটালি ডিফারেন্ট একটা পারসন। আর সত্যি কথা বলতে যখন ফ্রেন্ডদের সাথে থাকে তার আগ সে আসলে কি জনগণের কাছে সেইটা সে ভুলে যায়। ফ্রেন্ডের সামনে শুধু ফ্রেন্ডই থাকি। সো যখন আমরা থাকি আমাদের নরমালি কথাবার্তা হয়। ক্রিকেট নিয়ে কথা খুব কমই হয়। যত বেশি আমাদের আড্ডা হয় যে হচ্ছে যে বিকেএসপি লাইফে যে আমরা ঝালমুড়ি খাইতাম বা বাইরে আড্ডা মারতাম, ক্যাম্পে আমরা কি মজা করতাম এগুলো নিয়ে খুব গল্প হইতো আরকি। এরকম কোনো মজার স্মৃতি কি আছে কিনা বা এরকম কোনো গল্প কি হয়েছে কিনা লাস্ট টাইম যখন আপনারা দেখা করলেন? এই যে লাস্ট টাইম যেমন মনে করেন যে আমরা যে এলিজাবেথ ট্রেনে উঠবো তো আমরা সিঁড়িতে উঠতেছি তো ও পেছনে দাঁড়ায় আছে তো আমি সামনে। তো আমার সামনে একটা ফরেনার ছিল। তো ওল্ড পারসন। সো ওর পিছনে আবার ব্যাগ ঝুলানো ছিল। তো আমি তো খেয়াল না করে ওর পাশেই দাঁড়িয়ে ছিলাম। ওই ওল্ড ম্যানটা। ওই লোকটা আবার ভাবছে যে আমি পিক পকেট ভাইবা ও মারছে দৌড়। তো সাকিব বলতেছে, "তুই এটা কি করলি? বয়স্ক লোকটাকে তুই ভয় পাওয়ায় দিলি?" এইটা নিয়ে প্রায় অনেকক্ষণ ধরে হাসাহাসি চলতেছিল আমাদের ভেতরে। আ এমনিতে আসলে আপনি সম্ভবত লন্ডনে দেখা করেছিলেন আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, আ হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। আসলে সাকিবের আসাটা কি কারণে হয়েছিল বা এরকম কথাবার্তা আপনাদের মধ্যে হয়েছে কিনা? না আসলে আসলে যখনই সে দুবাইতে বা ইন্ডিয়াতে কোথাও যায় সবসময় চেষ্টা করে মানে মানে আমেরিকাতে যাওয়ার সময় চিন্তা করে যে ১ দিন বা ২ দিন লন্ডন থাকা। সো থাকাতে হয় কি আমাদের সাথে দেখা হয়, আড্ডা হয়। এটা একটা ট্রানজিট পয়েন্ট বলতে গেলে আরকি ফ্রেন্ডদের সাথে দেখা করার। আপ আপনিও হয়তো দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় আপনাদের ছবিগুলা প্রচুর অনেক, অনেক জায়গায় ছড়িয়েও পড়েছে সাকিবের সাথে আপনি আছেন এবং আপনাকে নিয়ে আসলে এর আগেও অনেকবার কথাবার্তা হয়েছে, অনেক ইন্টারভিউ আপনি দিয়েছেন বিভিন্ন জায়গাতে। নিশ্চিত করে ওই স্মৃতিগুলো হয়তো মনে পড়ে যে সাকিব, মুশফিক বা অন্যান্য ক্রিকেটারের সাথে যখন খেলেছেন আসলে একসাথে। স অনেক স্মৃতি তো আছে আসলে। সত্যি কথা বলতে কি ওর সাথে এই যে ঐদিন দেখা হইলো যে আমি কথা বললাম যে, "আমি তো এই অবস্থায় আছি।" সে বলতেছে যে, "দোস্ত একটা জিনিস ভালো যেটা যে তুমি যে জায়গাটায় আছো আসলেই তুমি একটা ভালো একটা অবস্থানে আছো। সো তোমার ডিসিশনটা ভালো একটা ডিসিশন ছিল। এরকম যদি অন্যরা যদি এই ডিসিশন নিতে পারে আর্লি গুড ফর দেয়ার ফিউচার।" আসলে গল্প তো হয় আমাদের ভিতরে অনেক রকম গল্প হয়। আসলে এখন তো আসলে উনি বাংলাদেশে খেলতে পারতেছে না বা কোনো একটা কারণে। সো এইটার প্রভাব কি উনার মধ্যে কোনোভাবে পড়ছে কিনা? এই ব্যাপারে আসলে সে তো ট্রাই করছে, তাই না? তো এখন হচ্ছে না সে আসলে ওইটা নিয়ে চিন্তা করতেছে না। এখন তো তার কথা হচ্ছে যে যেটা সামনে আছে দেখা যাবে। এখন কি হবে সেইটা নিয়ে আমার চিন্তা করার কিছু নাই। যেটা আমার হাতে নাই সেটা আমার কিছু করার নাই। সো যেটা আমি পারবো সেটা আমি করব। আমার এখন কাজ হচ্ছে আমি ট্রেনিং করা। সামনে আমার ওর আবার বোলিং এর একটা প্র্যাকটিস সেশন আছে। সে ইংল্যান্ডে আসবে নেক্সট মান্থে প্রবাবলি। সো ওর আবার মনে হয় এক্সামের একটা প্রিপারেশন আছে আরকি। সো ওইটা নিয়ে পুরো ফোকাসে আছে। আর কোনো কিছুতেও সে নাই। না যেরকম সাকিবকে আসলে আপনারা চেনেন, আমরা আপনাদের সাথে যেরকম দেখি নিপুণ ভাই, আ আমি নিশ্চিত করে সাকিব আপনার নিয়েও প্রাউড। কারণ আ যতবারই আমি দেখেছি যে সুযোগ হয়েছে আপনার হ্যাঁ। সাথে দেখা করেছে। এবং আপনি একটা সময় একসাথে খেলেছেন, এখন পর্তুগালে খেলছেন, ক্রিকেটের সাথেই আছেন। আমি নিশ্চিত এটাতে সাকিবও অনেক খুশি হয়েছে। আ আ বোলিং অ্যাকশন এর কথা বলছিলেন, আপনি নিজেও স্পিন বল করছেন এবং আমি যখন দেখি আমারও নিজেরও ভালো লাগে যে আপনি আসলে এত বছর পরে ইউরোপে গেলে বাংলাদেশী ক্রিকেটার আসলে ক্রিকেটের সাথে থাকে না। বাট আপনি আসলে ক্রিকেটটাকেই ধরে রেখেছেন এবং ফ্রেন্ডদের সাথেও আসলে যোগাযোগ রাখছেন নিয়মিত। সাকিবের বোলিং অ্যাকশনটা নিয়েও আপনি অবগত আমার কাছে খুব মনে হয় যে বোলিং অ্যাকশনে একটা সমস্যা ধরা পড়েছে। সো আপনি বলছিলেন নেক্সট মান্থে হয়তোবা তিনি আসবেন ইংল্যান্ডে পরীক্ষা না দিতে। নেক্সট মান্থ সে পরীক্ষা দিতে আমরাও এটা আসবে না। শুনেছি যে নেক্সট নেক্সট মান্থ মান্থ তার তার একটা আসার প্ল্যানও হচ্ছে আছে যে সে ইংল্যান্ডে কিছুদিন যদি থেকে যদি একটু প্র্যাকটিস করতে পারে। সো বোলিংটা নিয়েও কাজ করবে। ওইটা একটা প্ল্যান আছে আরকি। বাট এখন নট সিউর। ও আচ্ছা, আচ্ছা। মানে ও ট্রেনিং এর জন্য আসবে আরকি। আচ্ছা। হ্যাঁ, হইতে পারে যে স্যার বোলিংটা নিয়ে একটু কাজ করলে হয়তো এক্সামের আগে যদি একটা আ ভাই নিপুণ ভাই, সাকিব আল হাসান কি আসলে এরকমই কিনা যে কোন কিছু নিয়ে আসলে কোন কিছু বদার করে না। যখন ফ্রেন্ডদের সাথে থাকে বা থাকে এগুলো নিয়ে আসলে বাইরের ক্রিকেটটা আসলে তার মধ্যে ঢুকে না। না, না এরকমই। সিরিয়াসলি বলতে গেলে যে আমি যে ওকে নিয়ে আমরা রাস্তাতে হাঁটতেছিলাম। একদম নরমাল একটা পারসন। রাস্তার মধ্যে আমার মনে হয়েছে আমরা ২ জন হোটেল থেকে বের হয়ে হাঁটতেছি তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টি যে হচ্ছে সে যে ছাতা নিয়ে আসে নাই, তাই সেটার জন্য সে কোনো আ ব্লেম ও দিচ্ছে না নিজেকে। বৃষ্টি হচ্ছে, হাঁটতেছে। এর মধ্যেই মানুষ এসে বলতেছে, "ভাইয়া ক্যান উই টেক a picture with you?" তো নরমাল। মানে কোনো কিছুই নাই ওর ভিতরে। একদম সিম্পল। আর ও আসলে কি ও এত চিন্তাও করে না। আমরা আসলে যে বাইরে আমরা যারা আছি ওদেরকে নিয়ে এত চিন্তা করি যে ওর কি হবে, কি হবে না। ও আসলে এগুলো নিয়ে কোনো চিন্তাই করে না। মেন্টালি অনেক স্ট্রং।
নিশ্চিত করে ভাই এই যখন কেউ বলে যে আপনার ফ্রেন্ড সাকিব আল হাসান তার সাথে এসে ছবি তুলে আপনার সাথে ঘুরতেছেন একসাথে, হয়তোবা ইংল্যান্ডের যারা ক্রিকেট ফলো করে যে মানুষগুলো তারাও হয়তো সাকিবকে চেনে, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা যে কেউ আসলো সাকিবের সাথে লাস্ট টাইম যে দেখা করছে, ছবি তুললো যে ইংল্যান্ডের নাগরিক হয়তোবা বা এরকম? না, আগের বার যখন আসছিল তো আমি তো ওর সাথে যে জায়গাটা সে বোলিং এক্সামে দেওয়ার জন্য যাচ্ছিল লেস্টারে সম্ভবত, তো অনেক দূরে, তো ওখানে যাওয়ার পরে যে একটা ইউনিভার্সিটি ছিল, তো এখানে তো সব ফরেনাররা থাকে পড়াশোনা করে, তো ওই জায়গাটা যাওয়ার পরে দেখা যাচ্ছে আমরা হাঁটতেছি, তো ফরেনার আসতেছে ওর সাথে কথা বলতেছে। তো আসলে আমি সারপ্রাইজ, আসলে ওর আসলে জনপ্রিয়তা এভরিওয়্যার, হি ক্যান নট হাইড, তার সে কখনো হাইড করতে পারবে না যে কোথায় যাচ্ছে কেউ চিনবে না, ওরা চিনে ফেলবে। যেমন এলিজাবেথ লাইনে আমরা ট্রেনে বসছি, এই ভিতরে তাকে চিনে ফেলতেছে মানুষে, বাট ও আসলে একদম সিম্পল। আপনি পর্তুগাল হয়ে খেললো, আলটিমেটলি আপনি তো আসলে বাংলাদেশী, মানে বাংলাদেশী, আপনি বাংলাদেশকে ধারণ করেন। সো এই জিনিসটা নিশ্চিত করে আপনি প্রাউড ফিল করে অ্যাজ এ বাংলাদেশী ক্রিকেটার হিসেবে, না সাকিবের বন্ধু হিসেবে, না সাধারণ একজন বাংলাদেশী হিসেবে? না, ওই যে ওইদিনও তো আসার পরে তো আমি ওর রুমে ছিলাম, তো কথা বলতে বলতে আমি বললাম যে দোস্ত ওই যে দুবাইতে ওই দিন তো এই ম্যাচে আমি ওপেনিং বল করলাম নতুন বলে, তো আমার বোলিংটা দেখো একটু। তো আমি প্রথম একটা ওভার বল করলাম, তো আমাকে দেখাই দিচ্ছে যে কিনা এই যে এই বলটা ভালো না, এই যে এই বলটা ভালো, এইভাবে দেখা দিচ্ছে যে এই বলটা ভালো। তখন আমি ওইটা নিয়ে চিন্তা করতেছি, আমার ব্যাটিংও দেখাইলাম। ও বলে তোর তো ব্যাটিং আগের মতোই আছে। সে আসলে খুব মজা পাচ্ছে। আসলে ওই আমাদের সময়টা আসলে যে কিভাবে পার হয়ে যায় টের পাওয়া যায় না। সারাদিন ছিলাম প্রায় ১৩ ঘন্টা ১৪ ঘন্টা। আসলে ও ফিল করতে পারে না যে টাইম কিভাবে চলে যাচ্ছে। ছোটবেলায় এমন কোনো মজার স্মৃতি সাকিবের সাথে যেটা আসলে শেয়ার করা যায়? ছোটবেলায় অনেক স্মৃতি, এর মধ্যে মনে হয় একটা আছে যেটা আমরা ফার্স্ট সম্ভবত আমাদের এই যে ক্রিকেট বোর্ড ছিল নাভানা টাওয়ারে। তখন আমি, সাকিব আমরা বিকেএসপিতে যাই। আমাদের তখন ফার্স্ট ক্রিকেট বোর্ড থেকে একটা আ আমাদের আইডেন্টিটি কার্ড দেয়। তো তখন মনে হচ্ছে কার্ডটা নেওয়ার পর আমি আর ও বললাম, "চল আমরা খিচুড়ি খেতে যাই, ভুনা খিচুড়ি।" তো নাভানা টাওয়ারের অপোজিট পাশে রাস্তার ওই পারে একটা রেস্টুরেন্ট ছিল। সে খাইতে যাই ভুনা খিচুড়ি। তো আমরা তো বয়স ছিল তখন ১৫, তখন তো আমাদের ইনকাম সোর্স ও তো এত একটা ভালো ছিল না। তো খাওয়া-দাওয়া করলাম, খুব মজা করে খাওয়া-দাওয়া করলাম। তো বিলটা দেখার পরে একজনের দিকে কিন্তু তাকাইতেছি যে আসলে কি হইল এটা? এত প্রাইস ছিল, আমরা আসলে সারপ্রাইজ হয়েছিলাম। এটা এখনো মনে আছে। আ যেটা বলছিলাম আপনিও তো আসলে বোলিং করেন। আ আসলে কোন জায়গাটা সমস্যা হচ্ছে সাকিবের সাথে আপনার কথা হচ্ছে কিনা? কারণ আমরা যখন খালি চোখে দেখি, আমরা তো আসলে দূর থেকে দেখি যে আসলে কোন বোলিং এর সমস্যাই মনে হয় না। যে মনে হচ্ছে যে একদম লিগ্যাল ডেলিভারি, লিগ্যাল হচ্ছে। এত বছর ধরে খেলছে, ১৭-১৮ বছর ধরে একটা মানুষ ক্রিকেট খেলতেছে। তো আপনি তো নিজে একজন বোলার, নিজের কম্পিটিটিভ ক্রিকেট খেলছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটও খেলছেন। আসলে মনে হচ্ছে কি সাকিবের সাথে কোন রকম কথাবার্তা হয়েছে কিনা এই নিয়ে? এটা হয়েছে আসলে, সেও বুঝতে পারতেছে না আসলে সমস্যাটা কোথায়। তো ওর আমি বললাম যে, "দোস্ত তোর কি পার্টিকুলারলি কোনো একটা আর্ম বল বা কোনো একটা স্ট্রোক ডেলিভারিতে কোনো প্রবলেম হচ্ছে কিনা?" কই, "দোস্ত আমি আসলে এটা বুঝতে পারতেছি না। এভরিথিং ইস ওকে।" ও বলতেছে যে, দেখ, মনে কর যে এই 6%, 6% এর মধ্যে আমার 2% হচ্ছে, 4% হচ্ছে না। 100% এর মধ্যে 98 6% হচ্ছে, 4% হচ্ছে না। ওইটাই সমস্যা। বাট 96% ইস ওকে। জাস্ট 4% হচ্ছে না। ওইটা আমার কাজ করতে হবে। তো বলতেছে এটা কি আসলে টাইম লাগবে না। আর মেইন যেটা হচ্ছে গিয়ে যে আমার কাছে মনে হইছে ওর সাথে কথা বলার পরে বোঝা গেল যে আ এক্সাম গুলো একটু তাড়াহুড়া করে দেওয়া হয়ে গেছিল। এটা একটা ফ্যাক্ট হয়ে গেছে। আর কিছুই না। আমার মনে হয় ভেরি সুন আপনারা গুড নিউজ পাবেন। ইনশাআল্লাহ। নেক্সট এক্সামটা কবে দিবে? এরকম কোন কথাবার্তা কি আপনার সাথে হয়েছে? কবে দিতে চায়? না আসলে এই জিনিস এখনো এটা ক্লিয়ার হয় নাই কবে দিবে। তো প্ল্যান আছে যে নেক্সট মান্থে আসবে। তো হয়তো কিছু ট্রেনিং করতে পারে। এইটা আপাতত প্ল্যান। আর এক্সামটা এখনো সিওর হয় নাই। তবে তো হবে একদম খুব দ্রুত, যেহেতু আপনার এপ্রিলের পরে আপনার এভরিওয়্যার ক্রিকেট শুরু হয়ে যাবে। তো সিজনটা শুরু হয়ে যাবে। সো ও আমার সম্ভবত খুব সুন এক্সামটা হয়ে যাবে। অ্যাজ এ ফ্রেন্ড আসলে আপনি নিশ্চিত করে আশা করেন যে সাকিব আল হাসান আবার বাংলাদেশের হয়ে খেলবে এবং লাল সবুজ জার্সিতে খেলবে? এটা আসলে আমি না। প্রতিটা পার্সনই যারা ওকে হেট করে তারাও কিন্তু চায় যে ও খেলুক। আসলে আপনারাও জানেন এখন বাংলাদেশ ক্রিকেটের অবস্থাটা কি। আসলে সাকিবের জায়গাটা পূরণ করা এত ইজি না। আর এত বছর ধরে ন্যাশনাল টিম খেলছে এবং ওয়ার্লড ওয়াইড এভরিওয়্যার সব জায়গায় খেলতেছে। সো আসলে আমি তো চাই খেলুক। ও আসলে যে এখনো যে অবস্থায় সে আছে, আরামসে সে ২-৩ বছর আরামসে সে নাম্বার 1 অলরাউন্ডার হিসেবেই খেলতে পারে ক্রিকেট বাংলাদেশের হয়ে। যদি আপনি আসতে পারে, যে খেলাটা আসলে এত কঠিন না। আসলে সবকিছু নিজের উপর নির্ভর করে যে আপনি আসলে কি চাচ্ছেন। আপনি যদি আসলে ক্রিকেট খেলতে চান তাহলে আপনি খেলতে পারবেন। এখানে অনেক অপরচুনিটি আছে। কারণ ইউরোপে প্রচুর এশিয়ান পিপলরা আছে যারা কন্টিনিউয়াসলি ক্রিকেট খেলছে এবং ভালো একটা অপরচুনিটি ন্যাশনাল টিমে খেলার।
আমরা নরমালি যেটা দেখি যে ইউরোপের দেশগুলোতে মানে বড় দেশগুলো ছাড়া ইংল্যান্ড, নেদারল্যান্ড বা আয়ারল্যান্ড ছাড়া অন্যান্য দেশগুলোতে পাকিস্তানি বা শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, আফগানিস্তানের ক্রিকেটার বেশি। সেক্ষেত্রে আসলে এখন বাংলাদেশিদের ইনভলভমেন্ট কেমন? আসলে বাংলাদেশের আসলে সত্যি কথা বলতে, যেমন আপনি বেসিক্যালি যদি বলতে চাই আমি যে, আপনি যদি ইতালি ন্যাশনাল টিমে চিন্তা করেন, মেক্সিমাম প্লেয়ার অস্ট্রেলিয়া থেকে আসছে। তারপর যে আমাদের পর্তুগাল ন্যাশনাল টিমের মেক্সিমাম প্লেয়ার সাউথ আফ্রিকান, পর্তুগিজ। তো এখন আসলে আমাদের বাংলাদেশের প্রবলেম হচ্ছে, আমাদের বাংলাদেশের ছেলেরা আসলে বেসিক্যালি ওরা চিন্তা করে যে মানে কাজ করে জীবিকা নির্বাহ করে। আসলে ক্রিকেটটাকে এত প্রাধান্য দিচ্ছে না। ঠিক আছে? আমার কাছে মনে হয় ওইটার জন্য আসলে বাংলাদেশের প্লেয়াররা আসলে ইউরোপের বিভিন্ন টিমে চান্স পাওয়াটা কঠিন হয়ে যায়। ভাই আমরা নরমালি যেটা দেখলাম লাস্ট কয়েক বছরে টি-20 ওয়ার্ল্ড কাপ ২০ দলের হওয়ার পরে ইউরোপের এই দেশগুলো একটু চেষ্টা করতেছে। মনে হয় যেমন ইটালিতে অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের প্লেয়ারও আমরা দেখছি। হুম। পর্তুগাল অনেক ভালো কোয়ালিটি প্লেয়ারও আসতেছে। তো এক্ষেত্রে কি একটু কম্পিটিটিভ ক্রিকেটটা বাড়তেছে কিনা আসলে এইসব দেশগুলোতে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আপনার যে লাস্ট যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলে আসলাম আমরা এই ইতালিতে। তো এখানটা তো ইতালি কোয়ালিফাইড করলো। এর আগের বার যেটা আমরা আমরা সম্ভবত বেলজিয়ামে খেলে আসছি। অলমোস্ট আমরা কোয়ালিফাইড হয়ে গেছিলাম, বাট ফাইনাল ম্যাচে হেরে গেছি। আসলে এখন যে সুযোগটা আসছে টিম বাড়ানোতে কি হয়েছে যে, আপনার এখন এই ইউরোপিয়ান টিমগুলি চাচ্ছে আম আরো ভালো ইমপ্রুভ করার জন্য ক্রিকেটটা। তো এটাতে আসলে ইউরোপের ক্রিকেট অনেক ইমপ্রুভ হচ্ছে। আম আপনারা আসলে কয়জন আছেন বাংলাদেশী পর্তুগালে, বা আপনার পরিচিত কেউ খেলছে কিনা এরকম ইউরোপের ন্যাশনাল টিমে? আসলে পর্তুগাল ন্যাশনাল টিমে একমাত্র আমি আছি এজ এ বাংলাদেশী হিসেবে। আর সম্ভবত ইতালি ন্যাশনাল টিমে একটা বাংলাদেশী প্লেয়ার আমি নাম শুনছি আরকি আছে। এতটুকুই আমার জানা মতে আরকি। নিমন ভাই, লাস্ট একটা প্রশ্ন, এটা আপনাকে নিয়ে একদমই যে অনেক বছর তো আসলে কম্পিটিটিভ ক্রিকেট খেলেন, বাংলাদেশে খেললেন, পর্তুগালে খেলেন, এখনো আসলে আমি দেখছি যে আপনি বিভিন্ন জায়গায় ট্যুর করছেন, ইউরোপ কান্ট্রি না শুধু, আপনি দুবাইতেও খেললেন লাস্ট। আসলে এখন কত বছর আসলে খেলাটা চালিয়ে নেওয়ার স্বপ্ন দেখেন, আর আলটিমেট আসলে গোলটা কি? ইস যে নেক্সট মান্থে আমি যে আমাদের টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ একটা ট্যুর আছে। আমাদের নরওয়ে ন্যাশনাল টিম আসবে পর্তুগালে। সো আমাদের ৪ টা ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ আছে। এপ্রিলের পরে হচ্ছে মেতে ফার্স্ট উইকে আমি চলে যাব জাপানে, টোকিওতে। ওখানে একটা ফ্রাঞ্চাইজি লিগ আছে, একটা টি-20, ওইটা খেলবো। আর মার্চ, এপ্রিল, মে, জুনের দিকে আবার ফার্স্ট উইকে চলে যাবো হংকং এ। তারপরে তো আমার আসার পরে আমার ইংল্যান্ডে মাইনর কাউন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। সো ওইটা আমি খেলবো। দেন ইউএসএ তে ট্যুর আছে, পোল্যান্ড লিগ আছে। আসলে কতদিন আমি খেলবো ওই টার্গেট আমি করি নাই। যতদিন আমি পারফরম্যান্স করবো, এতদিন আমি ক্রিকেট খেলবো। আর আমি মনে করি ক্রিকেটটা আসলে ছাড়াটা এত ইজি না। তো আমার কাছে মনে হয় যেদিন আমার কাছে মনে হবে যে না, আমি আর পারতেছি না, তখনই আমি ছেড়ে দিব। আরেকটা লাস্ট প্রশ্ন করতেই হয় যে অনেকে আসলে জানতে চায় যারা ইউরোপে যায়, যে অনেকে ক্রিকেট খেলে, অনেকে হয়তো বা এখান থেকে কম্পিটিটিভ ক্রিকেট খেলেই যায়। তো আসলে ওনাদের জন্য অর্থনৈতিকভাবে ইউরোপে ক্রিকেট খেলাটা আসলে কতটা টাফ, বা এটাকে আসলে অর্থনৈতিক সচ্ছলতাটা পাওয়া যায় কিনা? আসলে আমাদের এশিয়ানদের জন্য সত্যি কথা হচ্ছে যে বেস্ট, if you earn money from the cricket, is best place to play in England. আর যদি হচ্ছে এর মধ্যে নেদারল্যান্ড আছে। ইউরোপে আসলে যে ক্লাবগুলি আছে আসলে ওদের ইনকাম সোর্স নাই ক্লাবগুলি। ওরা সবাই নিজের পকেট থেকে টিমটা চালাতে হয়। আসলে খেলতে চাইলে খেলা যাবে ইউরোপে, বাট যদি আপনি যদি ভালো ক্রিকেট খেলতে চান, ইফ ইউ ওয়ান্ট আর্ন মানি ফ্রম দ্য ক্রিকেট, আপনি এক্সট্রিমলি গুড ক্রিকেট খেলতে হবে। যেন আপনার যেমন ইংল্যান্ডের ক্লাব আছে, আমেরিকাতে আছে, বিভিন্ন দেশের ক্লাবগুলি আছে, ওরা কিন্তু দেখে। করার পরে আমি ইউএসএ তে যাই, তার পোল্যান্ডে যাই। এই পারফরমেন্স দেখে কিন্তু আমাকে দুবাই থেকে ডাকে। তো এখন যেমন আমি ম্যাচে যাচ্ছি দুবাই পিলিকেন্সের টিমের হয়ে। তো এগুলি কিন্তু আসলে ওরা দেখে। আপনাকে আসলে পারফর্ম করতে হবে যে জায়গায় খেলেন। ইউরোপের যে কোনো জায়গায় খেলেন, আপনি যদি পারফর্ম করেন, আপনাকে অবশ্যই কেউ না কেউ পিক করবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার ভাই। ইনশাআল্লাহ কথা হবে ভবিষ্যতে আরো, আমি আপনাকে নক করবো, এবং সবসময় যোগাযোগ ইনশাআল্লাহ। থাকবে ইনশাআল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি।